বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ উপন্যাসের পাঠ। আজ এই উপন্যাসের অষ্টম তথা অন্তিম পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই 8টি পর্বে যাত্রাপথে যে শ্রোতা বন্ধুরা আমার সঙ্গী ছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ তাহলেই আপনারা আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আবারও বলবো, অনুগ্রহ করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে প্রাণিত করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক আজকের পাঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ। সোম সুন্দর। একটা উঁচু ঢিবি পেরোনোর সময় আমরা দূর থেকে গ্রামটা দেখতে পাচ্ছিলাম। রোদে থিরথির করে বাতাস কাঁপছে, গ্রামটা খাঁ খাঁ করে। চারিদিকের মাঠঘাটে সবুজ রং দেখাই যায় না, চষা মাটির ডেলা রোদে শুকিয়ে বালি হয়ে যাচ্ছে। নিতু আগে, আমি পিছনে, আল ধরে হাঁটছি। আখের চারা লাগিয়েছিল কে, সেগুলো দড়ি দড়ি হয়ে মাটিতে নুইয়ে আছে। বাতাসে থরথর করে শুকনো শব্দ ওঠে, পোয়াল নাড়ায় যেমন শব্দ হয়। নিতু সিগারেট ধরানোর জন্য দাঁড়ায়। আমি চারিদিকটা দেখার চেষ্টা করি, কিন্তু কিছু দেখার নেই। গ্রাম দেশে এক জায়গার সঙ্গে আরেক জায়গার বড় একটা তফাৎ হয় না, একই রকম। এ সময়টায় গাছে নতুন পাতা আসে, এবার আসেনি। রোদে চোখে ধাঁধা লাগে। গ্রামটার কাছাকাছি চলে আসি, তবু লোক দেখা যায় না, গরু, ছাগল, কুকুর কিছুই না। নিতু মুখ ফিরিয়ে বলে, কলেরা। কি? নিতু হাসে। আমরা আসার আগে এ জায়গায় কলেরা এসে গেছে। একটা পত্রহীন গাছের নিচে পাতকুয়া দেখে দাঁড়াই। নিতু কুয়ো না দেখেই বলে, ওতে কিছু নেই নেন্টু, বলে একটা পাথর কুড়িয়ে কুয়োর মধ্যে ছুঁড়ে মারে। অনেকক্ষণ পরে ঠং করে ক্ষীণ শব্দ উঠে আসে। নিতু হেসে বলে, শুনেছ? চারদিকে তাকিয়ে বুঝতে পারি গ্রামটা একেবারে অজ। পাকা রাস্তা থেকে অনেক দূর, কাছাকাছি খাল বা নদী নেই। মাটির বাড়ির দেয়াল রোদে টনটনে হয়ে আছে। এর আগের গ্রামটার নাম জপুর। সেখানে হেলথ সেন্টার আছে, হায়ার সেকেন্ডারি স্কুল, একটা ব্যাংক। ওখানে আমরা গত রাত্রিতে ছিলাম, কিন্তু এ গ্রামটায় কিছু নেই। একটা সজনে গাছে সরু সরু কয়েকটা সজনে ঝুলছে, বোধহয় রসকস নেই। একটা কাক ঝিম হয়ে বসে আছে। উত্তর দিকে একটা খাদের মতো, পচা গন্ধ আসছে। দুপা এগিয়ে দেখি এধার ওধার গরুর পাঁজর আর হাড়ের স্তূপ পড়ে আছে। অনেক শকুন বসে চারদিকে। দুটো কুকুর রক্তাভ চোখ তুলে তাকালো। নিতু বলে, ট্যানারি, এটা বোধহয় চামারদের পাড়া। পাতকুয়োর ভিতরে সিগারেটটা ছুঁড়ে ফেলে নিতু। আমরা আবার হাঁটতে থাকি। দাওয়ায় বসে একটা লোক দড়ি পাকাচ্ছে নিবিষ্ট মনে। আমাদের দিকে মুখ তুলে তাকালো। নিতু দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সোনামুখী কোন দিকে হে? লোকটা তটস্থ হয়ে দাঁড়ায়। গ্রাম পেরিয়ে পশ্চিমে রেল বাঁধ পাবেন, সেটা পেরিয়ে ঝিল, 2 ক্রোশ হেঁটে গেলে নদী, তার ওপারে। আমি বলি, একটু জল খাওয়াতে পারো? লোকটা তাকায়। নিতু আমার হাত চেপে ধরে চাপা গলায় বলে, খেও না। কেন? কুষ্ঠ। তখন লোকটাকে দেখি, তেমন কিছু বোঝা যায় না। নাকটা একটু ফোলা, লাল, হাতের আঙুল বাঁকা, মুখটার এখানে ওখানে ডুমো ডুমো মাংস ফুলে আছে। লোকটা বলে, জল খাবেন তো? নিতু মাথা নাড়ে,
খাবো না। কোথা থেকে আসছেন? জয়পুর। এ গ্রামের অবস্থা কি? দেখছেন তো, খরা গেল, তারপর কলেরা, সব পালিয়েছে। মাত্র 10-12টি মনীষী আছি আমরা, সবাই কুঠে। আপনারা কি সেটেলমেন্টের লোক নাকি বাবু? না। তবে যাচ্ছে আত্মীয় বাড়ি। লোকটা আমাদের সঙ্গ নেয়, কাজ ঘেঁষে চলতে থাকে। সূর্যি ঠাকুরের ধুন্ধুমার দেখেছেন এবার? আমরা কথা বলি না, তফাতে থাকার চেষ্টা করি। লোকটা এক নাগাড়ে কথা বলে যায়। বলতে বলতে কাজ ঘেঁষে আসে। আমরা প্রাণপণে তফাৎ থাকার চেষ্টা করি। নিতু তবু তার মধ্যেই জিজ্ঞেস করে, মোট 10-12 জন আছো তোমরা? আজ্ঞে, আমরা সবাই কুঠে। ফাঁকা ফাঁকা লাগে না? লোকটা মাথা নাড়ে, না, লোকজন বেশি থাকলে তো আমাদের নড়াচড়া, বেরিয়ে বেড়ানো নিষেধ। কোথায় কার সঙ্গে ছোঁয়া লাগে। এখন আমরা কজন কুঠে মনের আনন্দে গ্রাম চষে বেড়াই। ঘর বাড়িতে ঢুকে যাই, সন্ধেবেলা কীর্তন করি কজনায়, খারাপ লাগে না। লোকটার মুখে একটা চাপা আনন্দ দেখা যায়। নিতু বলে, খাও কি? ভিক্ষে শিক্ষে আছে, বাঁশের কোড় পাই, জঙ্গুলে শাক আছে, চলে যায়। চাষবাস? বীজ ধান ধুলো হয়ে গেল, কোথায় চাষবাস? মাটিতে কোদাল মারলে ফিরে এসে মাথায় লাগে। গ্রামের প্রান্ত পর্যন্ত সে সঙ্গে এলো, আরও আসতো। দূরে মাঠের মধ্যে একটা লোক কুঁজো হয়ে কি খুঁজছিল, তাকে দেখে চেঁচিয়ে বলল, হেই! সে লোকটা দূর থেকে হাত তুলে বলে, পেনু রে! লোকটা মাঠের মধ্যে দ্রুত নেমে গেল। নিতু বলল, মেঠো ইঁদুর। কি করবে? খাবে। এক ঝলক শুকনো বাতাস গোভাগাড়ের গন্ধ ছড়িয়ে যায়। নিতু পিছন ফিরে একবার মাঠের মধ্যে লোক দুটোকে দেখে, বলে, খুব আনন্দে আছে, পুরো গাঁখানা পেয়ে গেছে কদিনের জন্য। মেঠো রাস্তাটা একটু চওড়া, পাশাপাশি হাঁটা যায়। নিতু পাশে পাশে হাঁটতে হাঁটতে বলে, বাঁকুড়ার কুষ্ঠ হাসপাতাল থেকে মাঝে মাঝে রুগীরা ছুটি পায়, তখন রোগটা ছড়িয়ে দিয়ে আসে। তুমিও রোগ ছড়াতে বেরিয়েছ। নিতু একটু থমকে যায়, ভ্রু কুচকে তাকায়। তারপর হঠাৎ তার সুন্দর মুখখানা হাসিতে উদ্ভাসিত হয়ে যায়। শব্দ করে হাসে নিতু, বলে, বাহ, ঠিক বলেছ তো, খুব ঠিক, রোগ ছড়াতে বেরিয়েছি। বাহ, বেশ বলেছ। নিচু জমি ভাঙতে ভাঙতে হঠাৎ চোখ তুলে রেলের রাস্তাকে পাহাড়ের মতো উঁচু মনে হয়। পতিত জমিতে কিছু বাদামি রঙের আগাছা, মাটির ডেলায় পা হড়কে যায়। রেল রাস্তায় উঠতে দম বন্ধ হয়ে আসে, এত খাড়াই। ওপরে দাঁড়াতেই হুসহাস করে পালকি বেয়ারার মতো বাতাস শব্দ করে ছুটে আসে। টেলিগ্রাফের তারে শীষ দেওয়ার শব্দ হয়। ঝকঝকে দুফলা ইস্পাত রোদে পড়ে আছে। এটার ওপর দিয়ে রেলগাড়ি যায়। রেলগাড়ি কলকাতায় যায়। আমার ফিরে যেতে ইচ্ছে করে। রেল রাস্তার ওপর দুজনেই একটুক্ষণ দাঁড়িয়ে থাকি। বোধহয় নিতুরও ফিরে যাওয়ার কথা মনে পড়ে। রেল রাস্তা চিরকাল প্রবাসীকে ঘর সংসারের কথা মনে পড়িয়ে দেয়। নিতু লাইন পার হয়ে বলে, নেন্টু, জামাটা খুলে মাথা ঢেকে নাও। তোমার অভ্যাস নেই, এই রোদে সর্দিগর্মি হয়ে যায় যদি। মাথায় রোদ লাগা ভালো না। তারপর আর কথা হয় না। তেষ্টায় বুক কাঠ হয়ে আছে। কথা বলতে গেলে বুকে গরম বাতাস ঢোকে। রেল রাস্তার ওপারে এক জলাজমির মতো, জল নেই, কাদা আছে। কোথাও কোথাও কাদা শুকিয়ে পাথরের মতো জমে গেছে। জমির রং লাল। নিতু বলে, ওটা ঝিল ছিল, শুকিয়ে মাঠ হয়ে যাচ্ছে। আমরা ধার দিয়ে হাঁটতে থাকি। কোথাও বুক সমান উঁচু ঘাসের মতো ঝোপ। নিতু হাতের লাঠি দিয়ে ঝোপ পিটিয়ে নেয় মাঝে মাঝে। সাপে ব্যাঙ ধরেছে সেই শব্দ মাঠঘাটকে নিস্তব্ধ করে রাখে। উৎকর্ণ হয়ে শুনে বলি, দাঁড়াও নিতু, ব্যাঙটাকে ছাড়িয়ে দিয়ে আসি। নিতু হেসে মাথা নাড়ে, লাভ নেই, ছাড়িয়ে দিলেও ব্যাঙটা মরবে। একবার সাপে ধরলে বড় একটা বাঁচে না। কথাটা গুরু গুরু করে ওঠে বুকের মধ্যে। একবার সাপে ধরলে বড় একটা বাঁচে না। একটু ঝিমুনির মতো এসেছিল। কুঁজো হয়ে বসেছি বলে পকেটের পিস্তল তলপেটে এঁটে বসে। গাছের ছায়া ঠিক ঠান্ডা নয়, তবু বসা যায়। নদীর ধার বলে জলছোঁয়া বাতাসে সোঁদা মাটির গন্ধ পাওয়া যায়। এদিকে আবাদ হয়েছে। চোখ চাইলে স্নিগ্ধ সবুজ চোখ জুড়োয়। চোখ চেয়ে দেখি নিতু বসে ম্যাপ দেখছে। কাঁচা হাতের আঁকা ম্যাপ, ঠিক বোঝা যায় না, রাস্তা ভুল হয়। আমি বললাম,
সোনামুখী নদীর ওপারে তো। নিতু অন্যমনস্কভাবে বলে, সোনামুখীতে কে যাচ্ছে? বললে যে? ওরকম বলতে হয়। আমরা যাব হাঁসখালি, আরও 5 মাইল। উঠে পড়ি, হাঁটতে থাকি। খুব ঘুম পায়, শরীর আলসেমিতে ছেড়ে দেয়। তলপেটে পিস্তলের বাঁট এঁটে বসেছিল ঘুমের সময়, ব্যথার জায়গাটায় হাত চলে যায়। তারপর হাত ঘুরে এসে থামে পকেটের ওপর। আমার পিস্তলে এখনও গুলি নেই, গুলির প্যাকেট বাঁ পকেটে, এখনও ভরিনি। নদীর পাড়ে বলে হাঁসখালি ঠিক আর গাঁ নেই, গঞ্জ হয়ে উঠেছে। নদীতে নৌকো, ঘাটে হাট বসেছে। বুড়ো বটের তলায় বাঁধানো চত্বরে লোকজন বসে আছে। সম্পন্ন গৃহস্থের ঘরদোর চোখে পড়ে। পুরনো গাছ প্রকাণ্ড অন্ধকার ছায়া দিয়ে ঢেকে রেখেছে গ্রামখানাকে। 3 তলা সমান উঁচু একটা বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। পুরনো দিঘির জলে বহুকালের শ্যাওলা জমে আছে। দিঘির পাড়েই নতুন ওঠা বিডিওর অফিস, থানা, একটা ছোট হাসপাতাল, স্কুল, ফাঁকে ফাঁকে ঘন বাঁশবন, কন্টিকারির ঝোপ, ছাড়া জায়গা। তারপর আবার গেঁদাল লতা বাবা বেড়ার আড়ালে বাড়ির চাল দেখা যায়। পোড়ামাটির কাজ করা একটা সুন্দর শীতলা মন্দিরের পাশ দিয়ে রাস্তা ঢুকে গেছে, জঙ্গুলে রাস্তা। হাঁটতে গেলে চারপাশের লতাপাতা গায়ে হাত বুলিয়ে দেয়। ছায়া ছায়া রাস্তাটার শেষে বড় একটা গেরস্ত বাড়ি, ঘের দেওয়া উঠোন, উঠোনের চারপাশে ঘর। আমরা বাড়িতে ঢুকি না। বাড়ির বাইরের দিকে একটা আলাদা ঘর, দরজা বন্ধ। নিতু দরজায় ধাক্কা দিতে একটা ছেলে ঘুম চোখে এসে দরজা খুলল। কাকে চাইছেন? জয়পুরের ফটিক পাঠিয়েছে। আমার নাম নিত্যানন্দ সেন। আপনি হারু না? ছেলেটার চোখে একসঙ্গে ভয় আর বিস্ময় ফুটে ওঠে। সরল ভালো মানুষের মতো মুখখানা, মালকোচা দেওয়া কাপড় আর খালি গায়ে তাকে আরও গ্রাম্য দেখায়। ভারী নিরীহ চোখের দৃষ্টি। নিতুর দিকে একটু চেয়ে থেকে বলল, আসুন আসুন, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছি। ভিতরে আসুন কমরেড। কমরেড কথাটা কানে খট করে লাগে। বিশ্রী, কি বিশ্রী যে শোনায় মালকোচা দিয়ে পরা কাপড় আর সরল চেহারার ছেলেটার মুখে। মনে হয় কৃত্রিম মেকি একটা শব্দ, যার মধ্যে গভীরতা নেই। ঘরটা স্পষ্টই বোঝা যায় পড়ার ঘর। বড় একটা টেবিলে বই খাতা ছড়ানো, আলমারি বোঝাই বই, একধারে খাটে বিছানা পাতা। ছেলেটা আমাদের বসিয়ে ভিতর বাড়ির দিকে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, এখানে এই ঘরটায় আমি একা থাকি, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা জামা কাপড় খুলতে থাকি। নিতু সংক্ষেপে বলে, স্নান করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সামনেই পুকুর, বলেই সে আবার ঢোক গেলে কমরেড কথাটা যোগ করে। অনেকক্ষণ পুকুরে নেমে স্নান করি। ওপরের জল গরম, গভীরে ঠান্ডা জল। বারবার ডুব দিয়ে উঠে আসি। নিতু সাঁতরায়। ঘাটলায় দাঁড়িয়ে কিংবা আনাচ কানাচ থেকে বৌঝিরা উঁকি দেয়। কৌতূহলী কয়েকটা ছেলে মেয়ে এসে দাঁড়ায় পুকুরের পাড়ে। উঠোনে কামলারা কাজ করছে। একধারে এক বুড়ো দাঁড়িয়ে, গলায় কণ্ঠি, হাতে হুঁকো। ছেলেটা চিনিয়ে দেয়, ওই আমার জ্যাঠামশাই। উনিই চাষবাস দেখেন। বাবা গাঁয়ের স্কুলে মাস্টার, 2 কাকা কলকাতায় চাকরি করে। ঘরে এসে দেখি 3-4টে ছেলে এসে গেছে। এ আমার পরিচিত দৃশ্য। যেখানেই নিতু যায় সেখানেই ছেলেরা জোটে। ওদের মিটিং হয়। আমি মিটিংয়ে থাকি না, হয় ঘুরে বেড়াই, নয়তো ঘুমোই। আজ আমার ঘুম পাচ্ছে। দুধ মুড়ি, শশা আর আম দিয়ে এক পেট খেয়ে নিয়ে বলি, একটু ঘুমোনো যাবে? সরল মুখ, নিরীহ চোখের ভদ্র ছেলেটা ব্যগ্র হয়ে এগিয়ে আসে। নিশ্চয়ই, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আর একটা বালিশ দেব? আমি এক বালিশে শুই, আপনার হয়তো অসুবিধে হবে। আমার চোখ আঠা ঘুমে লেগে আসে। তবু ঘুমের আঁশ জড়ানো চোখে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকি। ছোট চুল, সুন্দর ছোট্ট কপাল, ভোঁতা নাক, স্বচ্ছ চোখের ছেলেটা। দেখলেই মনে হয় আদরে মানুষ, এখনও সংসারের কিছুই জানে না। একটু আগেই ওর জ্যাঠামশাই ওকে হারু বলে ডাক দিয়েছিলেন। গম্ভীর সেই ডাকের মধ্যে কি গভীর মমতা ছিল। হারু তটস্থ হয়ে ছুটে গিয়েছিল, যেন বা জন্মাবধি ওই ডাকের সঙ্গে ও সুতো দিয়ে বাঁধা আছে। ছেলেটার মুখের দিকে চেয়ে আমার মায়া হয়। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। রাতে খাওয়ার আগে নিতু ঠেলে তোলে। রাত হয়ে গেছে। একটা স্বচ্ছ হ্যারিকেন জ্বলছে টেবিলের ওপর। হারু হ্যারিকেনের পাশেই মুখ রেখে বসে আছে। মিটিং ভেঙে গেছে, আর কেউ নেই। চোখে জল দিয়ে আসি।
হারু তখনও হ্যারিকেনের পাশে বসে আছে, চোখ তুলে তাকায় না, মুখখানা গম্ভীর। আরও ভালো করে ওর মুখখানা দেখার জন্য কাছে এগিয়ে যাই। নিচু হয়ে দেখি বিকেলের দেখা ছেলেটা তো নয়, এ অন্য লোক। এর কপালে ভ্রুকুটি, নিরীহ চোখ দুটো পাল্টে গেছে হঠাৎ, জলজল করে জ্বলছে, চোয়ালে ঢিপি। মাত্র কয়েক ঘন্টায় ছেলেটা বদলে গেছে। নিতুর দিকে তাকাই, চোখে চোখ পড়তেই নিতু হাসে, সাফল্যের হাসি। আমি দীর্ঘশ্বাস ফেলি। নিতু এইসব পারে। মাত্র কয়েক ঘন্টায় যে বদলে দেয় মানুষকে, ছুরি দিয়ে চেঁচে ফেলে দেয় ডালপালা, তীক্ষ্ণ ধার করে তোলে। তারপর মানুষ নিতুর হাতের অস্ত্রের মতো হয়ে যায়। অন্ধকার উঠোন থেকে জ্যাঠামশাই গম্ভীর ডাক দিলেন, হারু, ওদের খেতে নিয়ে এসো। হারু একটু চমকায়, কিন্তু ঠিক ছুটে যায় না, নড়ে চড়ে বসে। রাতে শোয়ার সময় নিতু হাই তুলে বলে, কাল কলকাতায় ফিরে যাব নেন্টু, এখানকার কাজ হয়ে গেল। আমি স্তিমিত গলায় বলি, কি কাজ হলো? নিতু হাসে, বলে, যাজন শব্দের অর্থ জানো? না। যাজন মানে নিজের আদর্শে অন্যকে টেনে আনা, উদ্বুদ্ধ করা। ব্রাহ্মণদের যাজন ছিল অবশ্য কর্তব্য। তোমার যাজন হলো নিতু? ওরা কথা বুঝল? বুঝল। বোঝালে বুঝবে না কেন? চুপ করে থাকি। নিতু বলে, এদের থিওরি বুঝিয়ে লাভ নেই। গ্রামের সরল সোজা ছেলে থিওরি মাথায় ঢোকালে বা বেশি বই পড়তে দিলে ভাবতে ভাবতে ভ্যাবলা হয়ে যাবে। তার চেয়ে কি করতে হবে তা বুঝিয়ে দিলেই কাজ হয়। আমি শুধু তাই বুঝিয়েছি। সকালে উঠে দুজনে বেরিয়ে পড়ি। মাঠঘাট ভাঙি না, বাসে উঠি, যেতে থাকি রেল স্টেশনের দিকে, কলকাতার দিকে। বড় ভালো লাগতে থাকে। প্রায় 10 দিন হলো বেরিয়েছি, কিন্তু মনে হয় কতকাল আমি কলকাতায় নেই। সকালে যখন এসে পৌঁছলাম তখন বাবা খবরের কাগজ পড়ছেন। চোখ তুলে বললেন, কোনো খোঁজ পেলে? না। কোথায় কোথায় খুঁজলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। বাবা শ্বাস ফেলেন। আমি বড়দাকে খুঁজতে যাইনি, গেছি নিতুর সঙ্গে। আমিও আস্তে আস্তে বড়দা হয়ে যাব, চলে যাব একদিন, কেউ খুঁজে পাবে না। বাবা বললেন, মেরেই ফেলেছে নেন্টু, খোঁজবার আর দরকার নেই। যারা আছে তারা ঘরেই থাকো, আমাদের বড় একা লাগে। গাছতলায় বাঁধানো চত্বরে জমজমাট আড্ডা বসেছে। মনতোষ দুহাত তুলে চেঁচায়, বক্সারদা কোথায় ছিলেন? আমি পকেটে টাকা নিয়ে ঘুরছি। হেসে বলি, কেন কেন? চোখ তুলে মনতোষ বিস্ময় প্রকাশ করে, মনে নেই বাজি ছিল আমি বাঁচলে আপনার 10? সবাই ঘিরে ধরে প্রশ্ন করে কোথায় ছিলাম। উত্তর দিই, ঘুরে এলাম একটু। একঘেয়ে একটানা কলকাতায় থাকা ভালো লাগে। জমাট আড্ডা হয়। সন্ধ্যের পর গঙ্গার বাতাস দেয় খুব। বেলফুলের গন্ধ আসে কোথা থেকে। রঙিন দোকান, সুন্দর মেয়েরা হাঁটে, ডবল ডেকারের শব্দ, ট্রামের শব্দ। কলকাতা তার উত্তপ্ত বুকে চেপে ধরে আমাকে। ভীষণ ভালো লাগে বন্ধুদের মুখ। ওই তো মনতোষ মোড়ের দোকান থেকে পান খেয়ে পিচ ফেলছে। দেখে বোঝাই যায় না ও ব্লাড প্রেশার আর ডায়াবেটিস নিয়েও 10-12টা খুনে ছেলের ভিতর দিয়ে আমাকে বাস রাস্তায় পৌঁছে দিতে চেয়েছিল। ওই তো শ্যামল, ওই শঙ্কর, বরেন, সত্যেন, বিভূতি, চেনা মুখ, প্রিয় মুখগুলি। নিতু এদের কেউ নয়, ছিল কোনোদিন, এখন আর নয়। নিতু আড্ডা মারতে আর আসে না, কিন্তু নিতু আসবেই। এই কলকাতার উত্তপ্ত বুক থেকে ছিঁড়ে নিয়ে যাবে আমাকে। মাঠঘাট ভেঙে আবার যাব। নিয়তি, সরল চেহারা, নিরীহ চোখের ছেলেদের মুখ ক্রমশ কঠিন হয়ে যাবে, বদলে যাবে তাদের মুখ। চোখ বুঝলেই দেখতে পাই নিতু বসে বসে ছুরি দিয়ে গাছের ডাল থেকে বাহুল্য ডালপাতা কেটে ফেলছে। তার মুখে সাফল্যের হাসি। নিতু আসবেই। যতক্ষণ না আসে ততক্ষণ আমি কলকাতায় মগ্ন হয়ে থাকি। ফেরার সময় মনতোষ সঙ্গ নিল। মশাই, সেদিন স্টার ডাস্টের ওপর খেলেননি তো? আপসেট করে অনেক টাকা পাইয়ে দিয়েছে, খেললে ভালো করতেন। হাসি। মনতোষ গলা নামিয়ে বলে, ওই পার্টি আবার পিছু নিয়েছিল নাকি? না, পুলিশে একটা রিপোর্ট করে রাখুন। হঠাৎ মনে পড়তে প্রশ্ন করি, আপনার সেই ভাইটা, সে কি করে এখন? কি জানি, বোধহয় স্কুল কলেজ বন্ধ করে বেড়ায়, দেয়ালে লেখে টেকে।
আমি ওর দিকে তাকাই না, বাবা তারকেশ্বর ভরসা। আমি আস্তে আস্তে করে বলি, মনতোষবাবু, আপনি সেদিন আমার জন্য যা করেছেন তার তুলনা হয় না। কোনোদিন বুঝতে পারিনি তো আপনি আমাকে অতটা ভালোবাসেন। মনতোষ থমকায় একটু, তারপর বলে, নেন্টুবাবু, আমরা কত বছর ধরে ওই গাছতলায় ফেব্রুয়ারিতে আড্ডা মেরেছি বলুন। শাস্ত্রে আছে 10 পা একসঙ্গে হাঁটলে বন্ধু হয়, আর আমরা এত বছরে হইনি। বাইরে থেকে সম্পর্কটা যতটা আলগা দেখাক, ভিতরে ভিতরে বাঁধ পড়ে গেছে। দুদিন একটা চেনা মুখ না দেখলে চিন্তা হয়, বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসি। এই সেদিন আপনি ছিলেন না, কতবার খোঁজ নিয়েছি। ভাবি, ওই গুন্ডাগুলো বুঝি পেয়ে গেল আপনাকে। ঘরে স্ত্রী পুত্র পরিবার, বাইরে আপনারা, এছাড়া আমাদের আছেটা কি? মনে ভাবি, যারা আছে তারা চিরকাল থাক কাছাকাছি, কেউ যেন দূরে না যায়, মরে টরে না যায়। মনতোষের গলা কেঁপে যায়, বলে, রথিন বিলেত চলে গেল, তুলসী গেল বোম্বাই। বুকের একটা দিক ঠিক ফাঁকা আছে ওদের জন্য। রাত বিরেতে ঘুম ভেঙে গেলে আচমকা মনে পড়ে, শেষ দিন পর্যন্ত মনে থাকবে। আমি স্বপ্নথেতের মতো হঠাৎ ফিসফিস করে বলি, আমারও কোথাও যেতে ইচ্ছে করে না। যদি কেউ নিয়ে যেতে চায় তাকে ঠেকাতে পারবেন? আমি কোথাও যেতে চাই না। মনতোষ বিস্মিত গলায় বলে, কোথায় যাওয়ার কথা বলছেন? বাইরে চাকরি পেয়েছেন নাকি? সামলে যাই, হেসে বলি, কিছু না, আপনি যান, আমি একবার আমার ভগ্নিপতির বাড়ি ঘুরে যাই। পারুল দরজা খুলে চোখ বড় করে বলে, ও মা, ছোটদা! ভীষণ চমকে যাই, চেয়ে থাকি। নন্দরানী ঠিক এইরকম বলতো। আশু হৈ হৈ করে তেড়ে আসে, মায়েরই নেন্টুদা, বিয়ে করেছি বলে সত্যিই পর করে দিলে? কত কাল আসো না। দেখো, ছোটদা কি রোগা হয়ে গেছে। ওরা সমস্বরে কথা বলতে থাকে। নন্দরানীর ছবিতে বেলফুলের মালা, ধূপকাঠি জ্বলছে, ঘরটা সুগন্ধময়। মনটা হঠাৎ কেমন যেন ভালো হয়ে যায়। পৃথিবীতে বহুকাল বেঁচে থাকতে ইচ্ছে করে। বললাম, দাবাটা পারো আশুদা, এক হাত খেলে যাই। পারছি। পারুল, ডিম ভেজে আনো, ডবল। পারুল বলে, রাতে খেয়ে যান না ছোটদা, আমার খুব শিগগির রান্না হয়ে যাবে। সস্নেহে তার দিকে চেয়ে নন্দরানীকেই দেখি, বলি, দূর পাগল, মা ভাত কোলে করে বসে থাকবে যে। তবে একদিন খাবেন কিন্তু, সামনের রবিবার মাংস রেঁধে রাখবো। এই, তুমি বলো না ছোটদাকে। বলার কি আছে, শুনতে পাচ্ছে তো, পর বলে না ভাবলে আসবে ঠিক। দাবার ছক পেতে দুজনে বসি, আস্তে আস্তে সব ভুলে যাই। অনেক রাতে উঠি। আশু আর পারুল রাস্তা পর্যন্ত এগিয়ে দেয়, বলে, পর করে দিও না নেন্টুদা, এসো। যা দিনকাল পড়েছে, মানুষগুলো কেমন ছিটকে যাচ্ছে এদিক ওদিক। যারা আছি তারা মোয়ার মতো বেঁধে থাকবো, কি বলো? বড়দা যে কোথায় গিয়ে কি করছে এই বুড়ো বয়সে, এসব রোজ বড়দার কথা ভাবি, বুঝলে। বাবাকে বলো শিগগির একদিন যাচ্ছি। পারুলকে নিয়ে যেও। সে আমি পারবো না, সে বড় লজ্জার। লজ্জার কি? তোমাকে সুখী দেখলে ওরা সুখী হবেন, যেও। ওরা চুপ করে চেয়ে থাকে। আমার চলে আসা দেখে, ওদের মুখে অকপট অপরাধ বোধ, বড় মায়া হয়। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, হাঁটতে থাকি। মনে হয় এই যে এক হাত দাবা খেলা, পারুলের স্নেহ, মনতোষের সঙ্গে গাছতলায় বসা, কলকাতার রাস্তায় একটু ঘুরে বেড়ানো, এর বেশি আমি কিছু চাই না। কিন্তু নিতু আসবে, আসবেই। মালাদের ঝুলবারান্দায় একটা সবুজ আলোর আভা এসে পড়েছে। মালার ঘরের সবুজ পর্দা উঠছে হাওয়ায়। মৃদু তানপুরার শব্দ ছড়িয়ে যাচ্ছে এদিক ওদিক। কৃষ্ণচূড়া গাছটায় এখনো পাতা নেই। শুকনো ডালপালা অন্ধকারে ভিখিরির হাতের মতো এদিক ওদিকে বাড়ানো। চোখ নামিয়ে নিয়ে হাঁটি। গাও, তুমি গাও মালা, আমার কোনো দাবি দাওয়া নেই। নিতু এসে নিঃশব্দে আমাকে নিয়ে যাবে। রাতে শোয়ার আগে দরজা বন্ধ করে পিস্তলটা বের করি, আর গুলির প্যাকেট টেবিলে পাশাপাশি সাজিয়ে চেয়ে থাকি। নিতু আমাকে বলেছিল, গুলি ভরে রেখো। আমার ইচ্ছে করে না। এখনও শিশুর খেলনার মতো নিষ্পাপ, মেয়েদের গয়নার মতো সুন্দর। যতক্ষণ গুলি ভরা নেই ততক্ষণ। পিস্তলটার সৌন্দর্য নিতু হয়তো কখনো লক্ষ্য করেনি।
বারান্দায় এসে দাঁড়াই। হঠাৎ চমকে উঠি, ওধারে একজন কে যেন দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই হেসে এগিয়ে যাই, বস্তাটার গায়ে হাত রাখি, আদর করে বলি, মক্কেল, বুড়ো হয়ে গেছো, তোমার খোরাকি জোটে না, বলে হাত বুলোই বস্তাটার গায়ে। বস্তাটা নড়ে, খুব আস্তে আস্তে দোলে। রেলিংয়ে ঝুঁকে চেয়ে দেখি মালার ঘরে সবুজ আলো জ্বলছে। কেউ নেই, না, আছে, ছায়ার মতো মৃদু আলোর আভা তার গায়ে পড়েছে। আবছা শরীর ঝুঁকে আছে রেলিংয়ের ওপর। মালা একা। কি দেখছে মালা? কি ভাবছে? বোধহয় গান। শ্বাস ফেলি। দুটো বারান্দার মধ্যে অন্তহীন শূন্যতার ব্যবধান। কলকাতার মেয়াদ ক্রমে ফুরিয়ে আসছে। নিতু আসবে। ৫-৬টা দিন কলকাতায় কেটে গেল। আমি কৃপণের মতো দিন গুনি, যেন প্রবাসী ঘরে ফিরে ছুটির হিসেব করে। সকালে বাবা খবরের কাগজ পড়ছেন বারান্দায় বসে। আমাকে ডেকে বললেন, দেখ তো নেন্টু, এই নম্বরটা সি না জি? উঁকি দিয়ে দেখি পশ্চিমবঙ্গ লটারির ফল। বললাম, C223। তাহলে হলো না, আমারটা জি সিরিজ। নম্বরটা প্রায় লেগে গিয়েছিল। হাসতে থাকি। সেই সময় খবরের কাগজে একবার চোখ ঘুরে এলো। মনে হলো একটা নাম যেন দেখলাম। নামটা আমার চেনা। খুঁজে দেখতে থাকি, পেয়ে যাই। হাঁসখালি। এই তো হাঁসখালি। খবরটা ছোট্ট, ভালো কিছু বোঝা যায় না। হাঁসখালিতে একজন খুন হয়েছে, জোদ্দার। মনে ভেসে আসে ঝকঝকে হ্যারিকেন, তার পাশে হারুর মুখ। জ্যাঠামশাই গম্ভীর গলায় ডাকেন, হারু। সেই ডাকের সঙ্গে ও যেন সুতো দিয়ে বাঁধা, তটস্থ হয়ে উঠে যায়। কিছু ডালপালা ছিল হারুর, নিরীহ ভাব, সরলতা, বাড়ির সঙ্গে সুতোর টান। সেগুলো ছেঁটে দিয়েছে নিতু। পরদিন জপুরের খবর বেরোয়। আমি আর খবরের কাগজ দেখি না। পিস্তলটা গুলি ভরে রাখতে বলেছিল নিতু। থাকগে। বালির বস্তাটায় অনেক কাল ঘুষি মারা হয় না। বস্তাটা স্থির হয়ে ঝুলে থাকে। ঘুষি মারতে ইচ্ছেও করে না। দুটো নগ্ন হাতের চেয়ে অনেক ভালো অস্ত্র আমার রয়েছে, নিতুর দেওয়া পিস্তল। ঘুষি মেরে কি হবে? গাছের বাঁধানো চত্বরে আড্ডা মারি, আশুর সঙ্গে দাবা খেলি, রাত করে ফিরি। সময় কেটে যায়, আবার কাটেও না। নিতু তো আসবেই। আসে ঠিক। রাত 11টা তখন। বাড়িতে ঢুকব, কোথা থেকে এসে পিঠে হাত রাখে নিতু। মুখ ফেরাতেই হেসে বলে, কাল চলো নেন্টু। কোথায়? কাল বলবো। সকালে হাওড়া থেকে গাড়ি ছাড়বে। বলে হাসতে থাকে। কি সুন্দর হাসি ওর, সাদা দাঁত, কি সুন্দর গলার স্বর। যদি গলা ছেড়ে আবৃত্তি করে, এবার ফিরাও মোরে, তাহলে কান ভরে শুনতে ইচ্ছে করবে। নিতু গলা নামিয়ে বলে, তোমার একটা উপকার করেছি। কি? বাবু খতম। বিশ্বাস হয় না। বলি, কবে? কাল। আমার বন্ধুর পিছনে কেউ খামোখা সময় নষ্ট করে, এটা ঠিক না। কৃতজ্ঞতায় নাকি ভয়ে আমি তার সামনে নুয়ে পড়ি। খড়গপুর থেকে বাস। নারায়ণগড়ে নেমে আবার পথ হাঁটি। হাঁটতে থাকি। নিতুর পথ ফুরোয় না। এক এক জায়গায় থামে, নাম বলে। ছেলেরা জুটে যায়, মিটিং চলতে থাকে। আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে উঠে দেখি মুখগুলো পাল্টে গেছে। নিতু হাসে, সাফল্যের হাসি। গভীর রাতে স্বপ্ন দেখি আমাদের কলকাতার বাসার বারান্দায় অন্ধকারে কে যেন ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘুমের মধ্যে শব্দ করতে থাকি, কে? লোকটা কে? বাবা, বড়দা নাকি ছোটদা? চিৎকার করতে থাকি। নিতু আমাকে ঠেলে তুলে দেয়। কি হয়েছে? ওহ নিতু, স্বপ্ন। নিতু হাসে, স্বপ্ন? কিসের? একটা বালির বস্তা, তাতে আমি ঘুষি মারতাম। নিতু খস করে সিগারেট ধরায়। বাঁশের ঘরে বাতাসের নানা শব্দ হয়। মাটির নিচে ইঁদুরের যাতায়াত। বাইরে ঝিঝি ডাকে, শিয়াল কাঁদে দূরে। নিতু হঠাৎ অস্ফুট গলায় কবিতা আবৃত্তি করে।
কোনো এক বিপদের গভীর বিস্ময় আমাদের ডাকে, পিছে পিছে ঢের লোক আসে, তারপর হঠাৎ থেমে যায়, শরীরের গভীর অন্ধকারে সব কবিতা ঢাকা দেয়। বারো, মঞ্জু। একটু রক্তশূন্য দেখায় শুনুকে, আর কিছু বোঝা যায় না। খুব কাঁদে বোধহয় আড়ালে আবডালে, চোখ ফোলা ফোলা, মুখখানা ভার। কার জন্য কাঁদে? অনিন্দর জন্য, নাকি পেটের যে অঙ্কুরটা নষ্ট হয়ে গেল তার জন্য? যে কারণেই হোক ও কাঁদে, জিজ্ঞেস করলে স্বীকার করে না। আমার দিকে যখন তাকায় তখন দু চোখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। ছাদে বিকেলে যখন বেড়াই তখন রোজই বলে, মঞ্জুদি, তোমার জন্য বেঁচে আছি। জিজ্ঞেস করি, শরীর কেমন বুঝিস? একটু দুর্বল লাগে, আর কিছু না। পৃথিবীতে কিছুই দাগ কাটে না, কত কিছু ঘটে আবার মুছে যায়, একখানা স্লেটের মতো। শোনো, সেই ছেলেটার সঙ্গে দেখা করিসনি? না। কি হবে দেখা করে? তবে এখন কি করবি? বলেছি তো, বিটি পড়ব, মাস্টারি নিয়ে কোনো গ্রামে চলে যাব, একা থাকব। ঝিঁঝির ডাক বড় ভালো লাগে আমার, আর গাছপালা, প্রজাপতি, পুকুরের জল। জানো, আমি কখনো ডুব দিয়ে স্নান করিনি। নার্স মেয়েটি রোজ আসে, তেমনি স্বচ্ছ মুখ চোখ, চটপটে হাত পা। মাঝে মাঝে আমার ঘরে ডেকে আনি, দুজনে চা খাই। সে আমার দিকে তাকিয়ে হাসে, আমি তার দিকে তাকিয়ে হাসি। একদিন দুপুরে শুনুর মা এলেন, সিঁড়ি ভেঙে উঠে হাঁপাচ্ছেন, বোঝা যায় দৌড়ে এসেছেন প্রায়, হাতে একটা চিঠি। মঞ্জু, লক্ষ্মী মেয়ের মতো উঠে দাঁড়ায়। আগে দেখো কি কাণ্ড, ওরা শুনুকে পছন্দ করেছে। কারা? যারা দেখে গেল কদিন আগে, তুমি গিয়ে সাজিয়ে দিয়েছিলে, মনে নেই? ও, লিখেছে শ্রাবণে বিয়ে, 2000 টাকা নগদ, স্টিলের আলমারি আর 10 ভরি সোনা। পরশুদিন পাটিপত্র করতে আসছে। যেও, তোমার মাকে বলে যাই। আনন্দে উদ্ভাসিত তার মুখ, দৌড়ে তিনি মার ঘরে ঢোকেন। বেয়ান, ও বেয়ান। বিকেলে শুনু আসে, ছাদে উঠে যায় দুজনে। শুনু, কি করবি? শুনু আঁচলটা তুলে মুখ ঢাকে, একটু কাঁদে, তারপর আঁচল ফেলে দিয়ে বলে, কি করব বলে দাও। কি বলবো? শুনু বড় বড় চোখে তাকিয়ে বলে, আমি এখনো তোমার উপর নির্ভর করে আছি মঞ্জুদি, তুমি যা বলবে শুনব। বিয়েটা কর। শুনু চুপ করে থাকে, একটু পরে বলে, তুমি বলছো? বলছি। ও মাথাটা নামিয়ে নিয়ে বলে, করব। আমি ওর কাঁধে হাত রাখি, কিন্তু মনে মনে হাসি। যদি বলতাম বিয়ে করিস না, অপেক্ষা কর, তাহলে কি হতো? শুনুর মুখটা ভার দেখায় ঠিকই, চোখ ফোলা ফোলা, তবু ওর মুখে কোথা থেকে আজ এক স্ত্রী এসেছে। এই প্রথম কারো পছন্দ হলো ওকে, এই প্রথম পৃথিবীতে আর কোনো দুঃখ নেই এখন। দুপুরে আমি গাড়ি নিয়ে রোজ বেরোই, কাঁচ তোলা থাকে, শহরটা জনহীন, নিস্তব্ধ বলে মনে হয়। আমার শ্বাসের শব্দ ওঠে, ভ্রমরের মতো গুনগুন শব্দ করে বিদেশি গাড়ি মসৃণ ছুটতে থাকে, দুপুরের গভীর বুকের মধ্যে চলে যায়। এক একদিন রানুদের বাসার সামনে দিয়ে যাই, কাউকে দেখি না, বস্তাটা ঝুলে থাকে। নেন্টুকে আমি কেন ভয় করি? কেন? একদিন মুখোমুখি হলে জেনে নেব, জেনে নিতে হবে। কোথাও থামি না, চক্কর দিই, কলকাতার রাস্তায় রাস্তায় অকারণ ঘুরে মরে গাড়ি। আমার কোথাও যাওয়ার নেই, শুধু দুপুরের ধাঁধা ভেদ করতে চেষ্টা করি। রূপরঙের এক অপার্থিব পুরুষের মতো ঘিরে আছে দুপুর, তার দহন জ্বালা। লোকে এই খড় দুপুরের নিন্দে করে, বলে ফসল হলো না, গাঁ ছেড়ে মানুষ শহরে যাচ্ছে ভিক্ষে করতে, কলেরা লাগছে,
ভিখিরি বেড়ে যাচ্ছে শহরে। আমার সেসব কিছু মনে হয় না, কেবল মনে হয় আমি এই খরসূর্যের চিহ্নিত নারী। কি ভীষণ টান তার, ঘরে পাগল নাচ নাচায়, ঘর থেকে টেনে নিয়ে যায় কোথায় কোথায়। তার রূপ রং, তার জ্বালা, তার গভীরতার দিকে তেষ্টায় ঠোঁট বাড়িয়ে দিই, শরীর বাড়িয়ে দিই, সর্বস্ব দিয়ে দিতে চাই। সে নেয় না, ফিরিয়ে দেয়। গাড়িটা চক্কর খেয়ে ফেরে, তাই কোনো পুরুষই ঠিকঠাক পায় না আমাকে। বিয়ের কদিন আগে অদ্রিরা এলো, সঙ্গে রানু। ওকে আর চেনাই যায় না। হাতে চুড়িগুলো ঢলঢল করে, মুখখানা বুড়িয়ে গেছে। তবু দেখে হাসল, বলল, শুনুর বিয়ে মঞ্জু, কত আনন্দ না রে। মাথা নাড়ি, ও দীর্ঘশ্বাস ছাড়ে। জিজ্ঞেস করি, তুই কেমন আছিস? ভালোই। হ্যাঁ রে মঞ্জু, এখনো আমি 12 বছর সধবা থাকব না? কি বলছিস? ও চুপ করে থাকে, তারপর বলে, জানিস, আমার শ্বশুরের ফার্স্ট স্ট্রোক হয়ে গেল। তাই নাকি? হবে না? কত চিন্তা। অদ্রিয়ার ঠিক সেই তরুণ প্রেমিকটি নেই। আবেগ উচ্ছ্বাস অনেক কমে গেছে, মুখে দুশ্চিন্তা। আমাকে একা ঘরে পেয়ে খানিক আদর করে বলল, তুমি বদলে যাচ্ছ। কিরকম? কি জানি, গোপনে প্রেম ট্রেম করছো নাকি? হেসে বলে, তুমি করছো না তো? সময় কই, প্ল্যান্টে অনেক কাজ, তারপর সত্যর জন্য ছোটাছুটি। ওকে পাওয়া গেল না? অদ্রি অন্যমনে তাকিয়ে ভ্রুকুটি করে, মাথা নেড়ে বলে, না। কি হবে? অদ্রি হাসে, চিন্তা করে কি করব মঞ্জু? চলো, এই শ্রাবণে শুনুর বিয়ে হয়ে গেলে সামনের অগ্রহায়ণে আমাদেরটা সেরে ফেলি। বড্ড পুরনো হয়ে যাচ্ছি। আমি সায় দিয়ে মাথা নাড়ি। তেরো, সোমসুন্দর। তখনও রাস্তার জামাকাপড় খুলিনি, উপুড় হয়ে বাবার মুখ দেখলাম। নিভন্ত মুখ, মুখখানা লাল, চোখ বোজা। মা বলে, কি যে ঝড় গেল। বাবার বাঁ দিকটা পড়ে গেছে, অসাড়। চোখ চেয়ে আমাকে একবার দেখলেন, কথা জড়িয়ে যাচ্ছে। সত্য কোথায়? চুপ করে থাকি। বাবা চেয়ে থাকেন, চোখের জল গড়িয়ে নামে। তোমরা আমাদের কিছু দিলে না, নো পিস। তোমাদের জেনারেশনের কিছু দেওয়ার নেই? আমি ঝুঁকে বলি, কি দেব বাবা? বাবা ডান হাত বাড়িয়ে আমার হাতটা ধরেন। আর কিছু না হোক, অন্তত কাছে থাকো, দূরে যেও না, চলে যেও না, বড় একা লাগে। চোখ ঝাপসা হয়ে আসে। কুমুদ বন্ধু রায়ের ছেলে কদম সুন্দর শুয়ে আছে। নদীর পাড়ে দাঁড়িয়ে অসহায়ভাবে দেখছে একটা দূর নৌকোর মাস্তুল ক্রমে মিলিয়ে যাচ্ছে। সামনে এক মহাপৃথিবী। কিন্তু নিতু আসবে, আসবেই। তাই বাবাকে কাছে থাকবো বলে কথা দিতে পারি না। ঠিক আগের মতোই আড্ডা বসে গাছের নিচে চত্বরে। সেখান থেকে উঠে যায় আশুর বাসায় দাবা খেলতে। পারুল ঠোঁট ফুলিয়ে বলে, এলেন না তো? কি সুন্দর মাংসটা রেঁধেছিলাম। আশু নতুন চালে মাত করে আমাকে। রাত বাড়ে, মালার ঘরের তলা দিয়ে বাসায় ফিরি। কৃষ্ণচূড়া গাছটায় আজও পাতা আসেনি, কিন্তু মালার ঘরের পর্দা হাওয়ায় উড়লে একটা সবুজ আলো এসে পড়ে শুকনো গাছটার গায়ে। গাছটা সবুজ বলে ভ্রম হয়। ছোটদা ঠিক পড়ে যায়। অনেক রাত পর্যন্ত বারান্দায় স্থির হয়ে ঝুলে থাকে বালির বস্তাটা। পিস্তলে আজও গুলি ভরা হয়নি। রাতে বাতি জেলে চেয়ে থাকি, তার সৌন্দর্য দেখি। নিতু আবার আসবে। সকালে বৌদি আসে, অদ্রির গাড়ি থামে। ওরা নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে আসে। কোনো হইচই হয় না। বাথরুম থেকে বেরিয়েই ওদের সঙ্গে মুখোমুখি দেখা।
বৌদিকে চেনাই যায় না, এত রোগা হয়ে গেছে। কপালে আর সিঁথিতে ডগডগ করছে সিঁদুর। এত সিঁদুর বৌদি কখনো পরত না। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতেই বৌদির ঠোঁট কাঁপল। নেন্টু, বাবা ভালো আছেন, ঘরে যাও। মিনু কোলে আসতে লজ্জা পায়। চিনতে পারিস মিনু? বলতো আমি কে? মিনু মুখ লুকিয়ে বলে, ছোট কাকা তো। বুবলা অবাক চোখে চেয়ে দাঁড়িয়ে আছে, যেন সে এ বাড়িতে কখনো আসেনি, কোলে নি। সে আমাকে চিনতে পারে না, কেঁদে ওঠে। অদ্রির দিকে তাকাতেই হঠাৎ মঞ্জুর কথা মনে পড়ে। মঞ্জু বড় সুন্দর। না, আমি মঞ্জুর কথা অদ্রিকে বলবো না। অদ্রি ম্লান হাসে। নেন্টু, রোগা হয়ে গেছ। তুমিও। দু একটা কথা হয়। বিকেলেই নিতু আসে। নেন্টু, কাল খুব ভোরে ট্রেন, শিয়ালদা থেকে। আমি ভোরে আসব। এবার কোথায়? বলবো, গাড়িতে। হাসে। সুন্দর দাঁত ঝিকিয়ে ওঠে। রোদে পুড়ে গেছে ওর মুখ, চোখের চারদিকে কালি, তবু হাসিটা এখনো অমলিন। মাথা নাড়ি। অনেক রাত পর্যন্ত বৌদির সঙ্গে গল্প হয়। মিনু আর বুবলা ঘুমিয়ে পড়েছে, ছোটদা পড়ছে। আমরা বারান্দায় বসে থাকি। রাতের দিকে একটু শিরশিরে বাতাস দেয়, মশা ওড়াওড়ি করে। বৌদি ডাকে, নেন্টু ভাই। আমার কি হবে বলো তো? কি হবে? তোমার দাদা যদি নাই ফেরে, বড় ঠাকুরপো যদি আলাদা হয়েই যায়, তবে কোথায় যাব? ওই দুটো বাচ্চা, ওদের মানুষ হতে কত দেরি। নেন্টু ভাই, কি হবে বলো তো? চুপ করে থাকি। বৌদি আস্তে আস্তে বলে, যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলাম তখন তোমরা কত পর ছিলে, কিন্তু 5 বছরে একটু একটু করে কখন এ বাড়ি আমার আপন হয়ে গেছে। যদি এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়। বৌদি কাঁদে। ধমক দিই, কাঁদছ কেন? বৌদি মুখ তুলে বলে, আমাকে কখনো তাড়িয়ে দিও না, দেখো। ভোরবেলা নিতু এসে ডাকে। তখনও সবাই ঘুমে। পোশাক পরে ব্যাগ কাঁধে সিঁড়ি বেয়ে নেমে যাই। সদর খুলে রাস্তায় পড়ি। খুব ভোর, আলো ফোটেনি, কুয়াশার মতো একটা ভাব চারদিকে। আবছা কলকাতার আকাশ রেখায় একটা তারা জ্বলে। আমরা নিঃশব্দে রাস্তা পার হই। একটু হাঁটতে থাকি। নিতু সিগারেট জ্বালিয়ে নেয়, আগে আগে হাঁটে। মুখ ফিরিয়ে বলে, তাড়াতাড়ি হাঁটো নেন্টু, দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না। ঘাসে শিশির পড়েছে, ঠান্ডা বাতাস বয়ে যায়। কত লোক এখনো ঘুমে। পৃথিবী কি শান্ত, নিরালা। আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে ফিরে গিয়ে আরেকটু ঘুমোই। বেলা হলে উঠব, চা খাবো, খবরের কাগজ পড়ব। মিনু এসে পিঠে ঝুলবে, বুবলা মুড়ির বাটি নিয়ে বসবে বারান্দায়, দেখব। ওর মুখটা বর্দার মতো হয়েছে। এরকম কত কি করার কথা মনে পড়ে, যেতে ইচ্ছে করে না। কেন তোমার সঙ্গে যাব নিতু? কেন যাব? বাবুকে খতম করেছ বলে? আমার হাতে একটি মহার্ঘ পিস্তল দিয়েছ বলে? দেখো, পিস্তলে আজও আমি কার্তুজ ভরিনি। আমি ধীরে পিস্তলটা টেনে বের করি। নিতু আগে আগে হাঁটছে। এক ঝলক সিগারেটের ধোঁয়া উড়ে আসে। আমি পিস্তলটা তুলি। চলন্ত নিতুর মাথার দিকে লক্ষ্য স্থির করার চেষ্টা করি। কেন নিতু? তুমি শক্তিমানের মতো এসে দাঁড়াও, আর আমি মাথা নুইয়ে তোমার পিছনে পিছনে চলে যাই। কি আছে তোমার? কি করে মানুষকে জাদু করো তুমি? হারু তার জ্যাঠামশায়ের গম্ভীর ডাক শুনতে পায় না আর। মানুষের কাছ থেকে তুমি কেড়ে নাও সব, তার সর্বস্ব। ছেলেরা সম্মোহিত হয়ে যায়। জয়পুর, হাঁসখালিতে খুন হতে থাকে, কলকাতায় লাশ পড়ে, বন্দুকের শব্দে পাখিরা বাংলাদেশ ছেড়ে উড়ে যায়। কে তোমার কবিতা কেড়ে নেয়? কেড়ে নেয় বাঁচবার স্বাদ? তুমি কে? আমি যাব কেন নিতু? আমি যাচ্ছি কেন? কে তোমাকে এমন শক্তিমান করেছে? পিস্তলটা ওর মাথায় স্থির থাকে না। নলের মাছিটা
অবিকল আসল মাছির মতো ওর মাথা থেকে উড়ে উড়ে বসে, স্থির হয় না, স্থির থাকে না। নিতু মুখ ঘোরায়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে বলে, নেন্টু কি করছো? আমি বেকুবের মতো দাঁড়িয়ে থাকি, কি করছি তা বুঝতে পারি না, কিন্তু কিছুতেই বলতে পারি না যে পিস্তলটা ফাঁকা, ওতে কার্তুজ নেই, ভরা হয়নি। রাস্কেল বলে বুক ফাটা চিৎকার করে নিতু অন্ধের মতো তেড়ে আসে। বাধা দিই না, নিতু এক ঝটকায় পিস্তলটা কেড়ে নেয়। আমি আস্তে আস্তে বলি, গুলি ছিল না। নিতু পিস্তল তুলে দেখে, তারপর আমার দিকে চায়। ওর চোখে গভীর ক্লান্তি আর অনিদ্রার একটা গাঢ় কালো ছোপ পড়েছে। সেই কালোর ভিতরে ওর চোখ দুটো গগলস পরা মানুষের চোখের মতো রহস্যময় দেখায়। বুঝতে পারি ওর সন্দেহ এসে গেছে, অবিশ্বাস, ভয়। ও হাঁপ ধরা গলায় বলে, গুলি ছিল না তো এটা দিয়ে কি করছিলে? আমি আস্তে বলি, গুলি থাকলেই আমি কি করতাম? ও ভয়ঙ্কর চোখে আমার দিকে চায়, কিন্তু আমি ভয় পাই না, চেয়ে থাকি। ও বলে, নেন্টো, আমাকে নিয়ে খেলা করো না। হঠাৎ অনেক দিন বাদে আমার শরীর জ্বালা করে ওঠে। শরীরে রোমকূপ শুঁয়োপোকার মতো কাঁটা দেয়। দীর্ঘ ছিপনৌকোয় বসে থাকা এক দীর্ঘকায় শীর্ণ প্রেতচক্ষু মানুষটিকে মনশ্চক্ষে দেখি। কোন অতীত থেকে স্যান্ডব্যাগে ঘুষির মতো শব্দ ভেসে আসতে থাকে। রিংয়ের ওপরে ঝোলানো আলোগুলো জ্বলে যায়। প্রতিপক্ষ মাথা নিচু করে, গ্লাভসের আড়ালে দুই ক্রূঢ় চোখে চেয়ে এগিয়ে আসে। নিতুর মুখ ঘেন্নায় বেঁকে যায়। জাদুকর যেমন সম্মোহনের আঙুল নাড়ে, তেমনি আঙুল নেড়ে সে চাপা গলায় বলে, কি করছিলে? ওয়াজ দ্যাট এ রিহার্সাল? বুঝতে পারি আর নিতু বিশ্বাস করবে না। ও স্পষ্টই দেখতে পাচ্ছে আমি ভয় পাচ্ছি না। আমার উপর থেকে ওর সম্মোহন কেটে গেছে। ও তাই এগিয়ে আসে, ভুলে যায় আমি জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত মুষ্টিযোদ্ধা ছিলাম। খুব ক্লান্ত লাগে, তবু এক পা বাড়িয়ে আমি বাঁহাতে ঘুষিটা মারি চকিতে। নিতুর ছবিটা ভেঙে পড়ে যায়। আমার পায়ের কাছে পড়ে আছে ওর স্ট্যাচু। ঘুরে ছুটতে থাকি, শীষ দিয়ে ছুটে আসে নিতুর শীষে, পড়ে যায়। কোথায় লাগে ঠিক বুঝতে পারি না। আবার উঠি, ছুটতে থাকি, আর গুলির শব্দ হয় না। একটু ডেটল লাগিয়ে দিই উরুতে, ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে নিই, ব্যাস মিটে যায়। বেরোবার সময় একবার পাড়ার ডাক্তারের কাছে যাব। বারান্দায় বসে চা খাই, খবরের কাগজ পড়ি। মিনু এসে পিঠে ঝুল খায়। অদূরে মুড়ির বাটি নিয়ে বসে বুবলা কাক শালিক পায়রা দেখে ডাকে। আমি চেয়ে থাকি। অনেক দিন বাদে বাড়িটা ভরভরন্ত লাগে। ছোটদা অফিসে বেরোনোর আগে গিয়ে বলি, মাংস আনবো, টাকা দিবি? ছোটদা একটু তাকিয়ে থেকে আবার মোজা পড়তে নিচু হয়ে বলে, টেবিলের টানায় আছে, নিয়ে নিস। আগে একদিন চেয়েছিলি, নিসনি তো? এসে দেখি টাকা রয়ে গেছে। উত্তর দেই না, একটু হাসি। ড্রয়ার থেকে 10টা টাকা বের করে ছোটদার দিকে তাকাই। ও শার্ট গুঁজছে প্যান্টে, একটা চুলের ঘুরলি এসে দুলছে কপালে। বড় সুন্দর দেখায় ওকে। চোদ্দ। মঞ্জু। শুনুকে সুন্দর দেখাচ্ছে আজ। সারা বিকেল ওকে সাজিয়েছি যত্নে, একটু একটু করে। ধমকে বলেছি, খবরদার কাঁদবি না, চোখের জলে সব ধুয়ে যাবে। ও কাঁদেনি, সেজেছে। কদিন ধরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে, একটু থামে, আবার আকাশ কালো করে আসে। রেলিং থেকে ঝুঁকে দেখি রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আজ বৃষ্টিটা বড্ড বেশি, খরার শোধ তুলে নিচ্ছে। বর আসবে দমদম থেকে, আসতে পারবে তো? যা জল! আমাদের 2টো গাড়ি গেছে, আর গেছে অদ্রির গাড়ি, নিয়ে আসবে ঠিক। ছাদ থেকে মাংসের গন্ধ আসছে। মাইক্রোফোনে বিসমিল্লার সানায়ের রেকর্ড শেষ হয়ে এলো। বৃষ্টির ছাঁট উড়ে এসে গুঁড়ো গুঁড়ো মুখে লাগে, চুলে লাগে। একটু দাঁড়িয়ে থাকি, আমার এখনো সাজ হয়নি, যাই। সানায়ের আরেকটা রেকর্ড চাপিয়ে দিই।
রানু ডেকে বলে, মঞ্জু, যা বৃষ্টি, কেউ আসতে পারবে না দেখিস। আসবে ঠিক, নেন্টুকে গয়না আনতে পাঠিয়েছি, সেও তো এখন এলো না। স্যাকরাটা কি যে করছে, সব সময় শেষ মুহূর্তে দেবে। রানু, তুই এখনো সাজিসনি? সাজবো, ছেলেটাকে খাওয়ালাম। যা একটু সেজে নে। কি পরব বলতো? আয় না, তোকেও সাজিয়ে দিই। রানু হাসে, বলে, ধুর মুখ পড়ি, তুই তো আগুনে সাজাস, আমার কি ওসব মানায়? শুনুর বিয়ে, কতকাল পর একটা অনুষ্ঠান, তাই সাজব, কিন্তু সে একটুখানি। তুই একটু যা, সেজে আয়। নেন্টুটা এখনো এলো না। কি গড়াতে দিয়েছিস? বেশি কিছু না, একজোড়া ঝুমকো, নিজেরই পুরনো গয়না ভেঙে। একটু থামে রানু, অন্যমনস্কভাবে বলে, যদি দিন ফেরে তো শুনুকে আবার দেব। একটা নেকলেস দেওয়ার কথা ছিল, সাজতে আমার আজ ভালো লাগছিল না। একটা লাল রঙের সেট বের করে রেখেছিলাম, সেটা আবার ওয়ার্ড্রোবে তুলে রাখি। ক্রিম রঙা একখানা শাড়ি পরে নিই, অল্প একটু স্নো পাউডার, একটু কাজলের ছোঁয়া, ব্যাস সাজ হয়ে যায়। সানাই থেমে গেল। বর এসেছে কি? উলুর শব্দ, শঙ্খ বাজছে, এসে গেল ওরা। 7 পাক হয়ে গেল। বরকনে ছাদে চাঁদোয়ার নিচে বসে গেছে, মন্ত্র পড়াচ্ছে পুরুত। সেই ভিড়ে উঁকি দিয়ে একবার শুনুর মুখখানা দেখি। না, কিছু বোঝা যায় না। মুখের সাদা ভাবটা ঢাকা পড়েছে, কোনো ছাপ নেই। প্রথম পুরুষ স্পর্শের লজ্জা ওর কুমারীর মতো মুখখানা নুইয়ে রেখেছে। না, কিছু বোঝা যায় না। একটা নিশ্চিন্তির শ্বাস ফেলি। বরটা একটু রোগা হলো কি শুনুর? একটু কালো? তা হোক, মুখখানায় কোনো কুটিলতা নেই, চোখ সরল, একটু লাজুক ভাব। ওরা মিলেমিশে যাবে মনে হয়। ভিড় থেকে রানু হাত ধরে টেনে আনলো। এ কি সাজ করেছিস মুখ পড়ি? আজ সাজতে ভালো লাগছিল না। কেন রে? এমনি। রানু, তোর বর ফিরে এলে তোদের আবার বিয়ে দেব। তোর বরকে বলবো, বিয়েটা ঠিকমতো করেননি মশাই, মন্ত্র ভুল পড়েছিলেন, তাই এত ঝামেলা। তোর বরের সঙ্গে তোর বিয়ে দেব আবার, সেদিন সাজব। দিস, বলে রানু হাসে, তারপরই চোখ ছলছল করতে থাকে। বলে, যদি সত্যি ফেরে তবে তোকে একটা নেকলেস দেব মঞ্জু। দিস। রানু হঠাৎ হাসতে থাকে। কত লোককে কত কি দেব বলে ঠিক করে রেখেছি, কত মানসিক। ডাবের জল আর দুধ দিয়ে সধবার মুখ ধোয়াবো, কুমারী ভোজন করাবো, কত কি। রানুর কাছ থেকে চলে আসি। ভিড়ের মধ্যে একবার উদ্রির সঙ্গে চোখাচোখি হয়। লখনৌ চিকনের কাজ করা পাঞ্জাবি পরেছেন বাবু, ফিনফিনে ধুতি, মারাত্মক দেখাচ্ছে। একবার চোখ নাচায়। পাশ দিয়ে চলে যাওয়ার সময় বলি, মেয়ে মহলে বেশি ঘোরো না, বঁড়শি আটকাবে। ও হাসে, হাত ধরবার চেষ্টা করে, পিছলে যায়। কি হলো? অগ্রহায়ণে। ও হাসে, খুব ব্যস্ত? একটু রিহার্সাল দিচ্ছি। সিঁড়ির মাথা থেকে সদরটা দেখা যায়। সদরের ওপাশে ফুটপাত বৃষ্টিতে সাদা হয়ে যাচ্ছে, কলকল করে ছুটছে জল। সেই জলে কালো কালো আবছা কয়েকজন ভিখিরি কোলকুঁজো হয়ে বসে আছে। বাতাসে ম্যারাপের বাঁশ মড়মড় শব্দ করে, ফটাস করে আলগা ত্রিপলের শব্দ হয়। বিসমিল্লার সানাই শেষ হয়ে আসে, আবার শুরু হয়। সদর পার হয়ে কালো লম্বা একজন লোক উঠে আসছে। গায়ের বর্ষাতি খুলতে খুলতে সিঁড়িতে পা দিল। তার মাথা ভিজে গেছে, জামা ভেজা, প্যান্টেও ছোপ ছোপ জলের দাগ, মুখটা অন্যমনস্ক। সিঁড়ি ভেঙে আস্তে আস্তে ওঠে। পানের রেকাপটা একটা চলন্ত মেয়ের হাতে দিয়ে দিই। সিঁড়ির মুখটাতে দাঁড়াই, দেখা হয়। ভিজে গেছেন? ও কিছু না, দাঁড়ান, একটা তোয়ালে আনি। বর্ষাতিটা আমার হাতে দিন। ও চোখে চোখ রাখে না, লজ্জা পায় বোধ হয়। বর্ষাতিটা দিয়ে মৃদুস্বরে বলে, বৌদিকে একবার ডেকে দেবেন? দিই, আগে মাথাটা মুছে নিন, মাথায় জল বসা ভালো না, আসুন। আমার পিছু পিছু বাধ্য ছেলের মতো আসে। আমার বুক কাঁপতে থাকে। ভিতর বাড়ির এক কোণে দাঁড়িয়ে ও মাথা মোছে, গা মুছে নেয়। চিরুনি এনে দিই, চুল একটু পাট করে।
মুখটা অনেক রুক্ষ হয়ে গেছে, রোদে পোড়া চামড়া, কণ্ঠার হাড় বেরিয়ে আছে। চিরুনিটা ফিরিয়ে দিয়ে একটু ইতস্তত করে, কি একটা বলবে বলবে করে, বলে না। মুখ টিপে হাসি, বলি, রোগা হয়ে গেছেন কেন? ও এমনি। আর কিছু বলে না, আমিও বলি না। দুজনের মধ্যে একটা নিস্তব্ধতার বলয় তৈরি হয়। মানুষে মানুষে কত রকমের সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার, ঘেন্নার, প্রতিশোধের। এসবের বাইরেও বোধহয় আরেক রকমের সম্পর্ক আছে। সেটা কেমন তা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু আছে, আমি টের পাই। কেউ কোনো কথা বলি না। এক ভিড় মানুষ কাজ ঘেঁষে যাচ্ছে আসছে, তার মধ্যেই কয়েক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে থেকে আমি সম্পর্কটা অনুভব করি। অন্য মনে মুখ টিপে হাসি। নেন্টু এক পলক আমার মুখ দেখে, চোখ নামিয়ে নেয়, তারপর মৃদু হাসে। বলি, দাঁড়ান, রানুকে ডেকে দিচ্ছি। সেই রানুর বিয়ের দিনের মতো অদ্রি মাংসের বালতি নিয়ে এগিয়ে আসছে। নেন্টুর পাতের কাছে এসে দাঁড়ালো। দুজনে চোখাচোখি, দুজনেই হাসে, বন্ধুত্বের হাসি। বেশি দিও না অদ্রি, আমি মাংস ভালোবাসি না। আরে খাও, না খেলে ছাড়বো নাকি? নেন্টু হাসে, পাতে পড়ে থাকবে, লোকসান হোক। আমি ছাদ থেকে নেমে আসতে থাকি। পনেরো। সোম সুন্দর। বৃষ্টিটা ধরল না, পড়ছে তো পড়ছেই। আমি বর্ষাতি গায়ে রাস্তায় নামি। চটিশুদ্ধ গোড়ালি জলে ছপ করে ডুবে যায়। বৃষ্টির ফোঁটা বর্ষাতির গায়ে ডুগডুগির মতো বাজতে থাকে। অদ্রি গাড়ি করে পৌঁছে দিতে চেয়েছিল, আমি রাজি হইনি। এখন তো বৃষ্টি প্রায়ই হবে, একদিন গাড়িতে গিয়ে লাভ কি? বৃষ্টি হবে, ঝড় হবে, খরার সূর্য পোড়াবে চারদিক, আমাকে তো তবু বেরোতে হবেই। বৃষ্টি মনের আনন্দে পড়ছে তো পড়ছেই। জলে মাটিতে গভীর ভালোবাসার শব্দ হয়। একটা অন্ধকার শোকেসের পাশে লম্বা একজন ছেলে দাঁড়িয়ে আছে। চমকে উঠি, নিতু না? না, নিতু নয়। আমি আবার হাঁটি, আপন মনে হাসি। ভয় কি নেন্টু? এ তো জানা কথা যে হয়তো আবার পুলিশ আসবে, বারবার সার্চ করবে বাড়ি, তোমাকে নিয়ে যাবে হয়তোবা। বাবু নেই, দিলীপ রয়েছে, তার দলবল ঘুরছে কলকাতায়। নিতুর গুলি ফসকেছে, কিন্তু সেও আসবে। চারদিকে কোথাও তোমার জন্য কোনো নিরাপদ জায়গা নেই, খোলা রাস্তায় তোমাকে বেরোতে হবেই। তাতে ভয় কি নেন্টু? এসব তো ঘটেই, এরকম তো হয়। হয়, জীবন এরকমও হয়, আবার অন্য রকমও হয়, নানা রকমের। আমি আমারটা যাপন করছি, ভয় কি? চারদিকে বৃষ্টির ঘেরাটোপ, বোধহয় রাত 12টা বেজে গেছে। লোকজন নেই, গাড়ি নেই, জলে কলকাতার প্রতিবিম্ব ভেঙে ছড়িয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে আসে মাটি, আমার শীত করে। বর্ষাতিটার সব বোতাম নেই, ভিজে যাচ্ছে গা, হু হু হাওয়া দিচ্ছে। তবু হাঁটতে থাকি, হাঁটতে তো হবেই।